ভাইয়া যাবি তুই? শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকা সাহস করল না। ধমকে চমকে উঠেছে, ভয়ে বুক ধরফর করলেও দ্রুত বেরিয়ে তার রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, মুখে মুখে তর্কও করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লাল বর্ণ ধারণ করলো তার। তাকে মায়ের পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সে জানতো না। সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙুল উঠায় নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার করা রুট ব্যবহারের মানে বুঝতে পারছে সে। তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে দাঁড়াবে কিভাবে, কি জবাব দেবে? তাছাড়া চোখের ওই কমেন্টগুলো ভাসছে। সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না, বোধহয় এর জন্য রাস্তা নেমেছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদের দিয়ে ব্যবসা চালু করে চালিয়ে যাও, ভালোই হচ্ছে। পরে ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়ল। সময় কাটলো, বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলেও জানালো শাওয়ার নিয়ে নিজেই খেয়ে নিবে। এরপর দুপুর গড়িয়ে বিকেল, নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা, বড় মা, বোনেরা ডাকলে পেট ব্যথার কথা জানিয়ে রুমবন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতেই পারে। বলা বাহুল্য, পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খুব খারাপই হয়ে যায়। পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সঙ্গে মিতিয়ে পড়ে। তাই বাড়ির গিনিরাও ধরে নিলেন পিরিয়ডজনিত ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান, কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগাদা দিয়ে প্রস্থান করেন। একটু পরেই সিরাত হট ব্যাগে গরম পানি ভরে দিয়ে গেল। শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছে। বাড়িতে মেহমানের সংখ্যা বাড়ছে, যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান, বাগানে রয়েছে অনেকজন। যাদের বাসা কাছে তারা খেয়ে চলে গেছে, যাচ্ছে, আবার আগামীকাল সকালে আসবে। শারাফাত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসেছেও সকলে। তবে শাহান আর শীতলের চেয়ার ফাঁকা দেখে শারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞেস করলেন। সিমিন জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে। এই কথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খাবার খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসেছে। এই মেয়েটা ছোট থেকেই এমন চঞ্চল চড়ুই পাখির মতন, আর এই বাড়ির সকলে তাকে এভাবেই দেখে সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না। তারা দুজনেই খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজা নক করলো। যতক্ষণ না দরজা খুললো তারা নাছোড়বান্ধা হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে সোনা, এভাবে কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করছে? মেডিসিন খাসনি? আম্মুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নত মস্তকে না বোধক মাথা নাড়ল। এরপর শুকনো চোখ গেলে অশ্রু ভরা চোখ তুলে ফোপাতে ফোপাতে বলল। শীতল, সরি আপু, আমার জন্য তোমাদেরকে নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথার আগা মাথা কিছুই বুঝলো না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে ওদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো, পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো। কে নোংরা কথা বলছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়লো। সে হিচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনদের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিছে। শখ স্বর্ণকে ধমক দিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আওলা ছাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বোধ বুদ্ধি হবে তোর? শায়ান ভাইয়া রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা 3 বোন অনেকের টার্গেট, কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রের দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিসনি সোনা। শখের কথা শুনে শীতল ফোপাতে ফোপাতে বলল, তাহলে সায়ন ভাইয়া কিছু বললো না কেন আমাকে? সব সময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ন
বকে। সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাইয়াকে নাক গলাতে কে বলেছে? ফোনটা ভেঙে ফেললো কেন? আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলো বলেছিলাম নোংরা কথা বলতে, নাকি জানতাম সামান্য ব্যাপারটাকেও এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? বেশি করি। শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সমাধান করে, কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, হড়বড় করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে করি। শীতলের অবুঝ মন ভার হলো, অভিমান সব রাগ গিয়ে পড়লো শুদ্ধর উপরে। নিজের করা ভুলের কথা ভুলে গেল শুদ্ধর দিকে অভিযোগ তুলল সে। উনি কি ভালো করে কথা বলতে জানে? বলেছে কখনো আমাদের 3 বোনকে সব সময় ধমকের ওপর রাখে। সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? সায়ন ভাই তো করে না, তাহলে সব সময় ওনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরে বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দিবে সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলেই আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে শান্ত হ তুই, কিছু খা, সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগে শখ তার মুখে খাবার পুড়ে দিল। মুখে খাবার পড়তেই পেট চনমনি উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লোক মাখে শীতল শখকে বলল, আপু কি করব এখন? ভুলটা তো শুধরাতে হবে। আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সেই ব্যবস্থা করে। হুম। মন খারাপ করিস না সোনা, এসব টিকটক ভালো কাজ নয়। টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়, ভিউ ফ্যান ফলোয়ার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে, আবেদনময়ী পোশাকে নিজেদের মুড়াতে মুড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। শুদ্ধ ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস। মাথা ঠান্ডা কর, তুই একটাবার ভেবে দেখ, ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্যই শাসন করে, বকাঝকা করে। কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে? মারুক বকুক, মনে রাখবি আমাদের ভাইয়ারা আমাদের ছায়া, ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে। তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল, বের হলো। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। এই কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে শখ আর স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধের রুমে দরজা অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই, সায়নের রুমেও দরজা বন্ধ। তাই ফিরে এসে সে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতে চোখের পাতা ভার হয়ে এলো। সেও বিনা বিঘ্নে ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকলের হাতেই কাজ। আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে। চেনা জানা মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো। দুপুর আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুর 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে। শারাফাত, সাফাওয়ান, শাহাদাত, শুদ্ধ, শ্যাম্য, সৃজনের পরনে ধপধপে সাদা পাজামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জলজল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাতে পায়ে ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে হবে ভেবে ইচ্ছে করেই নামেনি, কেউ জোর করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করেছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনদের উৎসাহে শুদ্ধের রুমে দরজায় নক করলো। ভেতর থেকে শুদ্ধ ছিঁচিয়ে বলল, কে? আমি শীতল, ভেতরে আসবো ভাইয়া? না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভিতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়। শখ দূরে দাঁড়িয়ে ইশারা বুঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো। তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ। শুধু এবার কথাও বললো না, সারাও দিল না। তবে সায়ন তার রুমে থেকে ছিঁচিয়ে বলল, শীতল এদিকে। সায়নের ডাকে শীতল শুদ্ধ বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে
সায়নের রুমেই চলে গেল। মুখ গোমরা করে বসে বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ফ্রিকুচকে তাকিয়ে রইল। এরপরে ধীরে সুস্থে জিজ্ঞেস করল, কি হয়েছে? এই হাগটা কিসের? পাগলটাকে আবার খেপিয়েছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবে না তো? না ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনটা কেউ কিচ্ছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকেই থাকে। তাই বলছে, যা করেছিস করেছিস, এসব আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করে যায়, বারবার না। না, আর হবে না। গুড। আর এসব নিয়ে মন খারাপ করে থাকতে যেন না দেখি, আমরা আছি। এ কথা শুনে শীতল মিষ্টি করে হাসলো। এতক্ষণে বুকের ভাটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আর একজনকে না পরে সামলানো যাবে। এই কথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বোনদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গাল গল্পে মেতে উঠল। কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনই একসাথে নিচে নামলো। খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলে গেছে, যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞেস করল, এগুলো কাকে পাঠাবে বড় মা? শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। আজি, হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে। এই কথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচা থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতে শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল, সারাদিন কাজ করেও কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে। এই তো হয়ে গেছি, এখনই যাচ্ছি বাবা। সবাইকে নিয়ে সাবধানে থেকে বের হচ্ছে আমি। এই কথা বলে সিতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এইসব দিতে না করার পরও দিয়েছে দেখে খুব বিরক্ত হলো। ছেলের বিরক্ত মাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস আব্বা, গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দেইনি তো, 3 পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুধু কথা বলো না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনদের উদ্দেশ্যে করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে। কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাহাচই করে ছুটতে শুরু করলো। বড় সাবধান করলো, শুনলো না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধর রুমের সেন্টার টেবিলের উপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার যার নামের গিফট বক্স তুলে নিল। শীতলের নামে কোনো গিফট নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতল কথা পারল না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা চলল। এই যে মিস, শাহরিয়ার ভাই কি পাশে আছে? হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো সব। লম্বা চওড়া শ্যাম বর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকে জিজ্ঞেস করা হয়েছে, কারণ শায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলে মনে হচ্ছে না। তবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনেই শায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি, ভাইয়ারা বাসাতেই আছে। ডেকে দেয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিও। মাউন্টেন থেকে মন্টি। এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারোর নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে থমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। প্রথম ক্লাস ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে শায়নের রুমের দরজা নক করল। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর শায়নের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে সব এক নাগারে নক করে যাচ্ছে। এজন্য শায়নকে ডাকতে আসতে চায় না সে। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়। তবুও শায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম খুব পাতলা, একবারের বেশি দুবার ডাকলে উঠে যায়।
সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করা উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতর থেকেই ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে ছিলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিও নি, হবে হয়তো তোমার পার্টির লোক। তুমি বললে উপরে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল, স্বর্ণে ক্লাস নেই, যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতে সায়ন তাকে পুনরায় ডেকে উঠল। এই শোন, টাকা নিয়ে যা, বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। এই কথা বলে সায়ন 1000 টাকা নোটে এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে, ভিন্ন সময় ক্লাস থাকলেও আজও যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে খ্যান খ্যান করে ফুচকা খাওয়া টাকা হাতিয়ে বড় মাকে বলল, হও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচ 100 টাকা নোট দেওয়ার পরেও মেয়ের কথা শুনে সেমিন চৌধুরী কিছু বলার আগে সিতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে হাতে ধরিয়ে দিয়ে তারা দিয়ে বললেন, ধর ধর, শখরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল 3 জন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানোর তাগাদা দিল। তাড়াহুড়োর সময় রিক্সাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকে এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়ে ছিল বাগানের দিকটা, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সিতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যেই বললেন, এসো বাবা, ভেতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সিতারা চৌধুরীর পেছন পেছন বাড়ির ভেতরে দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। 3টি পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দরী নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না সে? এই জন্যই কি তার বাবা তাকে বলছিল, যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছো, চিলের মতো উড়ে এসে কখন 2 চোখ তুলে নিয়ে যাবে, আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তাদের? আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বেশি বলছো বাবা। কই, তাদের নামে এমন কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে না, বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। আর তারা সমাজে সম্মানিত মানুষ, সামান্য আঁচড় গায়ে লাগতে দেয় না। আর সাহারিয়া রাজনীতি মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাহিরে আস্ত হায় না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলছিল। কারণ এতগুলো বছর বিদেশ থাকলেও মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদের কুটুক্তি করেছে। এইসবের ধারে কাছেও নেই সে। ভদ্র গোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড, দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন, শুদ্ধ ইশতিয়াকও জানে সে কেমন। মনে মনে এইসব ভাবতে ভাবতেই সে সিতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে উঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে। যত ঝামেলাই হোক
কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাদের ঘুমটার পরোটা বাঁচিয়ে দিল? তখনই দরজা খুলে সিতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুচকানো ভ্রু মসৃণ হলো, গভীরতার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মনটি তাকে দেখে কিছু বলার আগে সায়ন বলল, আহনাফ তুই দেশে ফিরে কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনারা এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে সব টুকটাক লেগেই থাকে, ছাড় সেসব কথা, তোর খবর বল। শায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের অর্থাৎ শায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্য তাকে যেতে বলেছে, বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড তুলে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাফ কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখলো, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করলো। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাফ বিদায় নিয়ে চলে গেল। শখ শীতল স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিস্কা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিস হয়ে গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিস্কা পেয়ে তারা চট জলদি উঠে বসলো। শীতল ছোট্ট বিথায় বসলো শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপর। ভাঙা রাস্তায় সিটের উপরে অংশে বসলে কেমন যেন লাগে, যে বসে সেই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল, হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হতে বিরক্ত প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটলো চারতলা ক্লাসের দিকে। ক্লাস মিস করলে নোট মিস করা যাবে না, একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়, তাই সে রোজকার পড়া রোজকার সারে। এইদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণ নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে। সেও ছুটলো জারুল তলায়, তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে, কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বায়ে মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামলো। ভাড়া তখন সব দিয়ে দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়লো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দে দুজনই ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে, বাইকের অবস্থা খুব খারাপ। পিচঢালা রাস্তা এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইংগাম চিবাতে চিবাতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে ধরে তুলছে দেখে সে আর গেল না। চেনে না, জানে না, আর অনেকেই সাহায্য করেছে। সেই ছোট্ট মানুষ কি না পারবে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরেই চলে গেল। কলেজের মাঠে চলছে আরেকটা সার্কাস। বিদেশি কজন ছেলে সাদা স্যান্ডো গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশে ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখছে, মাঝে মধ্যে ছবি তুলছে, কখনো নিজেরা বকবক করছে। তাদের দিকে কৌতূহলবশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড, সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থাকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন? আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কামরান? এবার কেমন নাম? এমনই নাম। কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপদাদার সঙ্গে মিলে রেখে ওনার নাম রয়েছে কামরান। বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সিরাত শায়ানকে একবার দেখে এলেন, মুখ ফুটে কিছু না বলো সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখনই এভাবে ঘুরঘুর করে,
বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞেস করবেন ততক্ষণ এভাবেই চরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এঁটো প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেজো? বল, জরুরি কিছু। বড় ভাবি, বলছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার, এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন, তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এ কথা? ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে, বাচ্চাদের কলাকলিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না, ডাকেও না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরুক, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগে দেখতেও যায়নি ছেলেটাকে, কিছু বললে আমাকে উল্টো খিসখিস করে ওঠে। এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, আর না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি। তোমার দুই ছেলে মুখে কুলু পেটে বসে থাকে। সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুজিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম, সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম, সে ফোঁস ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোফনা গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে, আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারে না। এইভাবেই সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিল। তখন সিমিনের কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। এক গাদা জামা বের করে বিছানার উপর স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে 5টা, তারপর পালা দিয়ে দলামলা করে পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে, হুঁশ জ্ঞান এখন না হলে আর কবে হবে? এসবই বকতে বকতে জামা কাপড়গুলো এক হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পসরা খুলে বসলেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যেই বলল, ছোট্ট শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? মা হয়ে এত ভুলা মনা হলে কিভাবে হবে সিমিন? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়। স্বাভাবিক আর অস্বাভাবিক বলেই তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে। জায়ের কথা বকা সিমিন মুখ কাচুমাচু করে জানালো উনি নিয়ে যাবেন। এরপর 3 যা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরী ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদে উঠলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছে? শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করছো আব্বা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম, কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়। লাঞ্চ সারবে, তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে আব্বা? তোমার বাসায় তোমার গেস্টরা আসছে।
তুমি না থাকলে কিভাবে হবে? আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করে তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নেই আব্বা, তুমি শুধু সাবধানে চলে এলে তাতেই হবে। হুম। মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই যাকে গেস্টদের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সে ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজনীয় তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি। নরম ঘাসের উপর বসে কিয়ারার আনা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে, কখনো নিজেরাই রিক্সা চালাচ্ছে। রিক্সা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজের হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারার কামরানের ইঙ্গিত করে বলল, ওনার দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, ওনার নাম কামরান। তা এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল? বেলতলায়। ও, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। সদ্য ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি, ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো কারো আছে কিনা জানা নেই। কপালই খারাপ। দূর। এভাবে বলিস কেন রে শীতল? সদ্য ভাইয়ের মতো এত ভদ্র র্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কি কি আবিষ্কার করেছে সদ্য ভাই, জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি। রেখে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো, সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চেলা কাঠের বাড়ি আরও ড্যাশিং, সুইট, টেস্টি। খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারিনি, ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেয়া গিফট। সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে। এই কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব। সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে দুঘা চেলা কাঠের বাড়ি। এবার এসে গবেকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বলে শীতলের সমস্ত রাগ তার উপরই পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না, সেও হাল ছাড়লো না। সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। চারবারের বেলায় কল তুলে গমগমে সুরে বলল, শোয়েব স্পিকিং, হু আর ইউ? শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলটা কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারদ দ্বিগুণ বাড়ল। সে আবারও কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতে সে গলা স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, বিশুদ্ধ বলছেন? না। বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চেলাকাট দিয়ে দুঘা দিয়ে এলাম, তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল মুখটা লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজেও কি লাভ হলো? বুঝেই তো ফেলল। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল, কলের কারণ? আপনাকে একটু দরকার ছিল। কেন? শোকেসে সাজিয়ে রাখার জন্য। এই কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ফিঞ্চি দিয়ে পড়ল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। এই কথা বলে শীতল সুন্দর করে হাসল। এবার শান্তি লাগছে। সেও বোঝো কাকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুদ্ধের ফোন নাম্বারটা ডিলিট করে কিয়ারাকে ফোন দিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে বড় মাকে তাই বলতে শুনেছে। দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এই কথা ভেবেই একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক। তখন দুপুর 1:35। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছে। মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসিয়েছিল যাতে কেউ দেখতে না পায়, না খোঁজে। কিন্তু হঠাৎ জাদরুল এক স্যার সেখানেই উপস্থিত হন। একের পর এক প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদের ক্লাসে যেতে হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে। মাথার উপরে চড়া রোদ, ভ্যাপসা গরম,
গাছপালা থম মেরে আছে, যেন পাতা নড়লে যা যাবে তাদের। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিস্কায় উঠে বসল। অতঃপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎই বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের এক পাশে ফলের গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে, যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য বাড়ির মেয়ে বউরা সেসব ফল খেতে পছন্দ করে। সেসব ফলের গাছ এ কাজ করেছে শারাফাত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে। তাই উনি দেশি 12 মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কদিন হলো বাগান মুখো হাওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর আর এদিকে পা মারানো হয়নি। তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে বকে ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছে উঠে না, নয়তো গাছে উঠে ফল পারতে একাই 100 সে। হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবুও সেদিকে পাতা নেই তার। দুটো বিড়ালের মারামারি শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে বিড়াল দুটো দুই দিকে দৌড়ে পালিয়েছে। ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাত তুলে আশেপাশে তাকিয়ে দেখলো কোন গাছে। পাখি দুটো মায়ের বাসা বুঝতে উঠতে পারলো না, তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝলো পাখির বাসা এখানেই হবে। সেই কলাপাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে গিয়ে লুকিয়ে রইল। মা পাখিরা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরবেলা একটা কাজ করে মন ফুরফুরে হয়ে গেল। তারপর কিভাবে গাছের দিকে তাকিয়ে ভাবলো অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সে কাজ। কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তর করে গাছে উঠে ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল। এদিক ওইদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না, যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তারা খাওয়ারও ভয় নেই, ধমকানোর সুযোগ নেই। যে ধমকানো সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভেতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে, না ধুলেই নয়। তবে সেই ধুবে না, কারণ এই বাহানা আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্ট পরিকল্পনা এটে চিচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতে থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখের দিকে দৃষ্টি দিয়ে নিবদ্ধ। সে কাছুমাছু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাষিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল, এ কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেজমা? শুদ্ধর গেস্ট, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢুকিল কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে। এমনি সিঁড়িতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমোড়াই হতে হবে। এসব ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁড়তে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসছে। দরজা খোলার শব্দ শূন্য। শুদ্ধর রুমের দরজা খুলেছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়ে শুদ্ধর মুখোমুখি পড়ে গেল। এইভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ফ্রি কুচকে দাঁড়ালো। আপাত মস্তক দেখে, বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করল। গাছে উঠেছিলি? শীতল মুখ কাচুমাচু করে নত মস্তক কেবল মৃদুভাবে মাথা নাড়ল। শুদ্ধ কিছু বলল না, শুধু ফ্রুচোরা কুচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে। মোদ্দা কথা, ভর দুপুরে গাছে কে উঠে পড়ে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল,
মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠবো না। আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শোকেজে সাজানোর তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার শোকেজে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানো মুখটা নিয়ে মায়া সুরে শেষ প্রচেষ্টা নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে খেয়াল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলেও অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবেই নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরও যদি মারেন, আমি কিন্তু বড় বাবাকে বলে দেবো আপনি সিগারেট খান। এ কথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকাতে মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা। ভয়ে বুকটা দূর দূর করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না, পাশ কেটে চলে গেল। শীতলের খুশি এইবার দেখে কে। সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবে নিল এইবার থেকে শুদ্ধ তাকে মারতে এলেই এই হুমকিটা দিবে সে। বিদেশিরা সাধারণ ঝাল খেতে পারে না। তাদের কথা মাথায় রেখে সব রান্না হয়েছে। সায়ানও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সিতারা চৌধুরী হাতে বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহাবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমে সোফায় বসলো। শুদ্ধ খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো। বোনেরাও বসেছে। শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাইরে কেউ এলে বাড়ির মেয়েদের বরাবর তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ। সায়ন ছাড় দিল, শুদ্ধ দেয় না। তাই তারা এসে নিচেই নামেনি কেউ। মায়ের ডাকে খেতে এসেছে সবাই বসেছে, কিন্তু শীতল নেই। একটু পরে এসেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ার টেনে বসলো। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গেই বড় ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। সিতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎই ব্যথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। সিরাত তখন বললেন, কি রে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁট কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে তাকে পানি এগিয়ে দিল। সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? কে? এখনো কি ছোট আছে নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়ে খেতে হবে কেন? সবসময় এত কিসের চঞ্চলতা? সিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করল। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সিতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন। সিমিনের এই স্বভাবটা খুব খারাপ। মেয়ে দুটোকে মারেন, বকেন। যার বকা খেয়ে সিমিন কথা বাড়ল না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মেজো মা রান্না করেছে। চোখ বন্ধ করে বলে দিতে পারবে সে। ইচ্ছে ছিল তিনটেই সাবার করার, কিন্তু কিছু খেতে পারেনি। কেবল 2 লোকমা ভাত মুখে পড়েছিল। তার আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা কিছুই খেতে পারলো না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না। উনি দই মিষ্টি এগিয়ে গমগমে সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করলো না। অল্প অল্প করে দই নিয়ে মুখে দিল। স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজে চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না। এতবার কল করে স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে কল দিল। শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজেই পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এলো। কিয়ারা নাক টেনে কান্নার শব্দ পেতে সে ফিকুচকে জিজ্ঞেস করল, কিরে কাঁদছিস কেন? তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শুনতে কল করেছিস? শীতল,
আমার একদম বন্ধ হয়ে আসে, খাতে খাতে আমি শেষ। তুর্যর সঙ্গে কেন এমন হলো, কেন? এই কথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো তুর্যকে। এই নামের কাউকে চিনে বলে মনে পড়ছে না তার। তবে কেরা কাঁদছে মানে আপনজনই হবে হয়তো, তাই সে সান্ত্বনা দিতে বলল, থাক, কাঁদিস না। আমরা কেউই সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমাদের সবাইকেই মরতে হবে। এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল, তুর্য মরেনি শীতল, সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? বাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস তুই? হ্যাঁ, এমনিতেই মুড অফ। খবরদার বলছি, মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনে সুখ নেই, ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে, নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। তিথি তুর্য ছিল কাজিন, মূলত বাড়ির কেউই জানতো না তারা একে অপরকে ভালোবাসত। চমৎকার একটি উপন্যাস, তবে উপন্যাসটি স্যাড এন্ডিং ছিল। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলের মন খারাপ হলো। সে বলল, ওটা আমিও পড়বো, কাল দিয়ে যাস তো বইটা। আগামীকাল কলেজে যাবি? না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডক্টরের কাছে যাব। আচ্ছা, তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই ধরনের উপন্যাস খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সেই কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে, কিন্তু কে কে তার কথা শুনেছে লুকিয়ে লুকিয়ে। কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে, চোখে চোখে শীতল চাহনি। যা বাবা, এখন কি হবে? কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেরকম কিছু নয়। কদিন ধরে চাপার আগের তোপে শুদ্ধর মনটা ভিসিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলো গায়ে হাত তুলবে না, যে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে। চাচাতো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এই মেয়ে ভীষণ ঘাটতারা, সে যেন মুখিয়েই থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য। করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বললো। কেন বললো, কি কারণে বললো সে জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালের ঘটনার পর ভেবেছিল এসে 2 থাপ্পড় বসিয়ে দিবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দিবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবলো আপাতত থাক, নিজে না দেখ, একটা শাস্তি তো পেলই। তখন তার করা অপরাধের শাস্তি মৌকুফ করলো। এখন হাত ইস্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসার বাইরের গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুলক্রমে এসব শুনে কি ভাববে? ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ কার্পণ্য বোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দিবে যা হওয়ার নয় সেসব কথা। শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসলা, মাথা চুলকে তার লম্বা বিনুনি নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজল, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারলো না। না পেরে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে, কি যে মিষ্টি খেতে। তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাধি। তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা, গিয়ে খাই তাহলে। উফ, ফোনে কি যেন বলছিলি? শীতল ঠোক গেল আর চোখে দেখেও নিল শুদ্ধর রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফত দেওয়ার সুরে আমতা আমতা করে বলা, কথা উপন্যাসের কথা বলছিলাম। আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না না কেন? আমি কোন দিক থেকে কম? কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল কাছামাছি করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথার জবাব খুঁজতে সে ব্যস্ত, তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বলেও থাপ্পড় দিয়ে বলবেন বিয়াদ্দব। বললি কেন ভালোবাসি?
ভালোবাসা বলে বেড়ানোর জিনিস। এক্ষুনি কান ধর ধর বলছি, নয়তো চেলা কাঠ দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে একথা বললো। মার খাওয়ার ভয়ে মুখে বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুলঝাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল বেলকুনির সঙ্গে সেটে দাঁড়ালো। চোখে মুখে ভয় তীব্র। সে এবার ভয়ে জবাব, কাজিন রিলেটেড বই দূর, জীবনে উপন্যাসের নাম মুখে নিব না। কেন, তোর না ভালো লাগে? কিছুক্ষণ আগেও ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না। ও সব পচা বই পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল। এই কথা বলতে সায়ন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। শীতলের রিমান্ড চলছে দেখে হাসতে হাসতে বলল, এখন রুমে যা, শুদ্ধর ফ্রেন্ড এদিকে আসছে। কয়েকজোড়া পায়ের ধ্বনি কানে আসতে শীতলের কিছু বলারও সুযোগ হলো না। দ্রুত স্থান ত্যাগ করল। সব সময় তার সঙ্গে এমন হয়, বলতে যায় এক, মানুষ বুঝে বসে থাকে আরেক, করতে যায় এক, ঘটিয়ে বসে থাকে আরেক। জীবনটাই বেদনার। তাকে যেতে দেখে শাহান বলল, ছোট মানুষ কি বলতে কি বলেছে বাদ দে। কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। ওইটুকু ধারণা থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটা কি এগোলো? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? কাজ এখন একটু বাকি আছে, কাজের উপরে ডিপেন্ড করছে সব। এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারটে বসলো। এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এই অবস্থায় বাইরে যেতে পারেনি কতদিন ধরে। দলের ছেলেপুলেরা ওইদিকে আরেক ঘটনা কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথায় থাকুক, আজ সন্ধ্যায় একটু বের হতেই হবে। শুদ্ধ নিচেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসের উল্টো পথ ধরে এগোলেই একটা নির্জন রাস্তার দেখা মিলে। রাস্তার দুই ধারে গাছ আর জঙ্গল। সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণ কার্যরত নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে, যদিও এই ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউই তেমনভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে। নিজস্ব স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে ঘুণাক্ষরও টের পাবে না ল্যাব রয়েছে। শুদ্ধ ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাখ্যা করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সে কাজ হাত দিবে তার স্বস্তি মিলবে না, কিছুতেই না। দুই ভাইয়ের আলোচনার মাঝে কামরান, অর্ক, হাসান এসে দপ করে বসল। কামরান ফসফস করে জানালো অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ ফ্রিকুচকে পকেট হাতে 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়েছে। তাকে এইভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে রইলি যে, যা। আমি রাগ করে বললেই পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? বন্ধু শখ করে একটা ইচ্ছা প্রকাশ করলো, আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম। এখানে ইমোশনাল হওয়ার কি আছে? তাই তো তোর বন্ধু আমাকে কুত্তার দাউরানি খাওয়ালো, আমি আর একটু হলে পটল তুলতাম। সেসব কিছুই না, সাধারণ একটা কথা বললাম তাতেই। বাহ শালা, তোদের কারো সঙ্গেই বলবো না কথা। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এই যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারার মুখ করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটা উল্টে খাওয়ারও জানে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনাটা শোন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল, আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুরসুরে দিয়েছি, কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পিছনে যা? অর্কের বলার ভঙ্গিতে সায়ন হু করে হেসে উঠল। হাসান মিটিমিটি হাসতে হাসতে বলল, আর একটু হলেই কামরানের বিয়ের স্বাদ মিটে যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াতি, কুকুরটা বোধ হয় তারই শোধ নিল। এই কথা বলতে না বলতেই কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের জন্য সবাই তাকে পচায়, সবাই বন্ধুরা তো কথায় কথায় খোঁচায়। এখনো অর্ক, হাসান আর কামরানের তর্ক বিতর্ক চলছে, আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল। তিনজনে সারাক্ষণ মেয়ে মানুষের মতো সামান্য ব্যাপারও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যায়। পরে নিজেরাই সরি বলতে বলতে দাঁত বের করে হাসে। লজ্জাও বলেও কিচ্ছু নেই এদের। এরা শুধু কাজের সময়টুকুই সিরিয়াস থাকে।
সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দূরদর্শিতা, গম্ভীরতা, বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি স্যান্ডি জুলিত এদের সঙ্গে মিশে বাদর তৈরি হয়েছে। সায়ন চুপ করে এতক্ষণ এদের কথাই শুনছিল। শুদ্ধ এর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারও প্রথম। আনার যথাযথ কারণও রয়েছে বটে। প্রতিটি পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতে খড়ি হয় সব কাজে। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরকেও কিছু করে দেখানোর পালা, নিজেদের আবিষ্কার দিয়ে নিজেদের নাম তৈরি করার পালা। হঠাৎ শায়নের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ 2-1টা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। শায়ন ওনাকে বিনয়ী স্বরে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। ভদ্রলোক হয়তো কথা না বাড়িয়ে সরাসরি আসলো প্রসঙ্গে। সায়ন বাবা, বলছিলাম যে বোনের বিয়ে দেবে না? আমার তো 3টে বোন। কার কথা বলছেন আঙ্কেল? শখ মায়ের কথা বলছি। বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ এ কথা? আহনাবকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো। ওর জন্য শখের হাতটা চাচ্ছি বাবা। আমার বোনের ইচ্ছা ডাক্তারি পড়ার, আমরাও চাই সে ডাক্তার হোক, তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। ওর পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। সায়ন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। তারপরও সায়ন শুদ্ধকে আহনাফের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাফকে ভালো করেই চেনে, ভদ্র ছেলে, দেখা হলেই কথা হয়। অবিবাহিত বোনেরা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো হোক বোনের অমতের বিরুদ্ধে তারা চাপে না, কারণ বোনেরা পানিতে পড়েনি যে প্রস্তাব পেলেই বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের 3 বোন 3 ধরনের, খুব ছোট থেকে সব খুব নরম মনের, কারো কান্না দেখতে পারে না সে, কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারো প্রতি তীব্র রাগ বা অভিমান। বাকি হলো শীতলের কথা, সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি, মুক্ত মনে উঠতে পছন্দ করেছে। যেই তাকে উঠতে নিষেধ করে সেই তার জাত শত্রু। চোখের বিষ তার জলজন্ত উদাহরণ শুদ্ধ। বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়নও কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহাদাত চৌধুরীর ছুটি শেষ, দুপুরের পরপর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পর হয়তো আবার আসবেন। বাসায় ছেলেরা কেউ নেই। শীতল, শখ আর স্বর্ণ বাগানে এলো। ঘাসের উপর খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোলনায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুজি দিয়ে ধপ করে বসলো শখের কোলের উপর। তারপর আহ্লাদের সুরে বলল, আপু চলো বৌচুরি খেলে। ভাইয়ারা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে, অন্যদিন খেলবো ভাই। প্লিজ। বছুরি না, অন্য কিছুর নাম বল। তাহলে চলো কানামাছি খেলি। আচ্ছা চল। হঠাৎ শীতলের মনে পড়লো দুপুরে পেয়ারা পেরেছিল, সেগুলো রান্নাঘরে পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতে খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হলো। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়েই পালিয়ে যাচ্ছে। শখ বন্ধ চোখে তাদের খুঁজছে। খেলতে খেলতে খিরখির করে হাসছে তারা। সিতারা, সিমিন, সিরাতো এসে দাঁড়িয়েছেন বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছেন। টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে। তখন চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামলো ধপধপ করে। কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি থেকে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চট করে শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ভরা কঞ্চে পড়ল, এই আপু, ওই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ফুকুচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের
পরখ করে নেম প্লেট লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনের বিস্ময় মাত্রা চূড়ান্ত লেভেলের পার করলো। তারা একে অপরের মুখ চাহাচাই করছে, কি বলবে সেই হাড়ির ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি, আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনে স্বর্ণের মধ্যেও কোনো হেলতো দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। তাকে ভাবলেশীন দেখে ইনসান নামের পুলিশটি তাসরা হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক।